गुड मॉर्निंग फ्रॉम गोवा। आज गोवाते आमार शेष दिन। आजकेर फ्लाइटे आमी कलकाता फिरबो, ताई गोवाते सकाल सकाल घुम थेके उठे पड़ेছি। उठे पड़ेई फार्स्ट होटेले एकटू चायेर अर्डार दिए दिएছি। चा चले एসছে, এখন একটু চা খাবো। চা খেয়ে দেখি কতটুকু কি একটু বাগা বিচে যাওয়ার তো প্ল্যান আছেই। বাগা বিচ যাবো, গিয়ে ঠিয়ে তারপর ব্রেকফাস্ট করে লাঞ্চ করে হোটেল চেক আউট করবো। দেন যাবো ডাবলিম এয়ারপোর্ট। ডাবলিম এয়ারপোর্ট থেকে আজকে আমার ফ্লাইট যাবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। হায়দ্রাবাদ থেকে আবার কলকাতা। কলকাতা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমার রাত্রি 11টা হবে। এই ব্লগে আমি তোমাদেরকে প্রথম থেকে মানে কলকাতা থেকে জার্নি স্টার্ট করা থেকে এবং কলকাতা ফেরা অবধি পুরো ট্যুর প্ল্যানটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কত খরচা হলো সেগুলো আমি বলেছি। আর আজকের এই ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেব পুরো প্ল্যানটা কিভাবে আমি করলাম, পুরো প্ল্যানের খরচা কত হলো, পুরো প্ল্যানটা কোন সময় করলে সুবিধা হবে। বিশেষ করে তোমরা যারা পুজোতে গোয়ার প্ল্যানিং করছো তারা এই ভিডিওটা একদম মিস করো না। এর আগের যে সিরিজের যে আগের ব্লগগুলো আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সঙ্গে আই বাটনেও দেওয়া থাকছে। অবশ্যই সমস্ত কটা ব্লগ দেখে নিও এই গোয়া সিরিজের। তাইলে তোমাদের পুজোয় যারা গোয়া প্ল্যান করছো কিংবা তারপরেও যারা গোয়া প্ল্যান করছো তাদের একটা মোটামুটি ধারণা হয়ে যাবে গোয়ার ট্যুর প্ল্যানটা কিভাবে করা যায়। বিশেষ করে যাদের হাতে সময় কম, একদিন দুদিনের ছুটি পাও, তারা একদিন দুদিনের মধ্যে 2-3 দিন ম্যাক্সিমাম 3 নাইট 4 ডেজের মধ্যে কি করে গোয়া প্ল্যান শেষ করা যায়, গোয়া কি করে কভার করা যায়। হয়তো অফবিট গোয়া পসিবল হবে না একটা ট্রিপে, আমি অফবিট গোয়া করতে আবার আসবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ট্যুরের আইটিনারি, সেই সঙ্গে কত কস্টিং হলো, সমস্ত কিছু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই সিরিজে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা সবকটা সিরিজ দেখে নাও আর এই ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। এই ব্লগটায় ফুল ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো আজকের দিনটা স্টার্ট করছি। গোয়ার লাস্ট দিন, আজ ফিরবো কলকাতায়। তার আগে এখন সকালে একটু চা খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং। চাটা নিয়ে বারান্দায় চলে এসেছি, মানে আবার গুড মর্নিং করলাম। চা হাতে আসলে তো বেশ সুন্দর একটা কাপে দিয়েছে, চাটা খাওয়া যাক। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, বৃষ্টি পড়ছে মুষলধারে। চাটা বেশ ভালো। গোয়া এসে যে কয় জায়গায় চা খেলাম বেশ ভালো লাগলো। শেষ দিনটা আসলে জানো তো আমার খুব মন খারাপ হয়ে যায়, মানে বাড়ি ফিরে যেতে হবে। আফটার অল ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে আবার নেক্সট ট্যুর তো আসবেই। একটা ট্যুর শেষ হলেই তো আরেকটা ট্যুরে শুরু হবে। রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি একটু বাগা বিচের পথে। এখন বাগা বিচ যাচ্ছি, চলো বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি। এই হোটেলের লোকেশনটা আমি জানতাম বাগা বিচে, বাট আজকে হোটেলের রিসেপশনে অনেকক্ষণ কথা হলো। এই হোটেলটা থেকে জানতে পারলাম যে কালাঙ্গুট বাগা দুটো রিসোর্টই দুটো বিচই অ্যাক্সেস করা যায়। তাই এখন একবার ট্রাই করছি হেঁটে কালাঙ্গুট কী করে যাওয়া যায়। আর আজকে তো ফিরছি। এই ব্লগটা মেনলি থাকবে পুরো ইনফরমেটিভ ব্লগ, পুরো গোয়া ট্যুরের ডিটেলস থাকবে এই ব্লগটায়। চলো এগোনো যাক। আমার ফ্লাইট সন্ধ্যে 6টার সময়। হোটেল চেক আউট টাইম ছিল সকাল 10টায়, কিন্তু এই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা কী করবো বুঝতে পারছিলাম না। তাই হোটেলকে রিকোয়েস্ট করলাম যদি এক্সট্রা কিছু আওয়ার পাওয়া যায়, কিন্তু এখানকার পলিসি অনুযায়ী এক্সট্রা আওয়ারের জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। তাই আমি হোটেল নিয়ে নিয়েছি একদম আমাদের বেরোনোর সময় অবধি। বেরোনোর সময় অবধি এক্সট্রা আওয়ারের জন্য আমার পড়ছে 1500 টাকা। আর হোটেলের সমস্ত ডিটেলস, সমস্ত খরচের ডিটেলস এই ব্লগটা থাকবে, তাই স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। জিপিএস দেখে আর লোকাল লোকের সাথে কথা বলতে বলতে একটা সুন্দর রাস্তা দিয়ে কালাঙ্গুট বিচ চলে যাচ্ছি হেঁটে হেঁটেই। খুব একটা বেশি দূর না, মোটামুটি বাগা যেতেও যা ডিস্টেন্স, কালাঙ্গুট যেতেও তাই ডিস্টেন্স হেঁটে। এখন যাচ্ছি কালাঙ্গুট, ফিরবো বাগা দিয়ে, সেরকমই প্ল্যান আছে, দেখি পসিবল হয় কিনা। হেঁটে হেঁটে চলে এসেছি কালাঙ্গুট বিচ আর বাগা বিচের মাঝখানে। এই সেদিন যে কালাঙ্গুট বিচে বসে দুপুরে লাঞ্চ করলাম,
ওই দিকে কালাঙ্গুট বিচের শ্যাক্সগুলো দেখা যাচ্ছে। আর এই যে এদিকে দেখো বাগা বিচ দেখা যাচ্ছে, যেগুলোতে কালকে রাত্রে শ্যাক্সেও ডিনার করলাম। এখানের হাঁটাটা আমার যদিও একটু বেশিই মনে হলো, এর থেকে বিচ ধরে হেঁটে চলে আসলে মনে হয় বেটার হবে। দেখছি ফেরার সময় কোন দিক দিয়ে যাওয়া যায়, তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। কালাঙ্গুট বিচের আর বাগা বিচের মাঝখানের যে সমুদ্রটা, সেটা বেশ ঢেউয়ের জোর রয়েছে দেখতে পাচ্ছি এখানে। এরপরে এখানেই একটু ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে তারপর আবার চলে যাব বাগা বিচে। কালাঙ্গুট বিচেরই একটা হোটেল রয়েছে, ওখানে বিচ রিসোর্ট অনেকগুলো রয়েছে। সেই বিচ রিসোর্টেরই একটা রেস্টুরেন্টে এখন সকালের ব্রেকফাস্ট করে নেব। এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানে ব্রেকফাস্টে তোমাদের শেয়ার করছি কী কী ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকের ব্রেকফাস্ট ব্রেড বাটার অমলেট আর চা। আজকে ফ্লাইট আছে, তাই বেশি হেভি কিছু ব্রেকফাস্ট করব না, একটু পরে লাঞ্চ করব, লাঞ্চও হালকা করব। আজকে হোটেলেই লাঞ্চ করে নেব। কী লাঞ্চ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছুর কস্টিং থেকে সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল ব্রেড বাটার অমলেট আর চা নিয়ে নিয়েছি, বেশ লুক্রেটিভ দেখতে। এখন খাই, খেয়ে তারপর বাগার দিকে এগোতে হবে। অলরেডি 12টা বাজে। যেখানে বসে ব্রেকফাস্ট করলাম সেই জায়গা থেকে বিচটাকে দারুণ লাগছে। এই জায়গাটা না কালাঙ্গুট না বাগা, বাট দুটোর মাঝামাঝি, কিন্তু অসাম জায়গাটা, অসাম। মানে শান্তি লাগছে জায়গাটা। বলছি ভিড় ছিল তুলনামূলক কম। আর কি বলবো, মনে হচ্ছে আজকের দিনটাও থেকে যাই, কিন্তু আজকে তো ফ্লাইট ফিরতেই হবে, কিছু করার নেই। এখানকার ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের সিস্টেম খুব ভালো। বিচের ওপরে একদম প্রত্যেকটা শ্যাক্সের কাছে গাড়ি চলে আসছে এবং প্রত্যেক দিনের যে ওয়েস্ট, সেই ওয়েস্টটাকে ক্লিয়ার করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দীঘা মন্দারমণিতেও যদি এগুলো মেনটেন করা হতো, তাহলে বিচগুলোর চেহারাটাই বদলে যেত। আমাদের দীঘা মন্দারমণির বিচে লোকের চা খাওয়া কাপ থেকে সমস্ত কিছু পড়ে থাকতে দেখা যায়। এই মেনটেন করলে না এরকম সুন্দরই আমাদের বিচগুলো হতো। আমাদের বিচগুলো কোনো অংশে কম নয়। কালাঙ্গুটেতে যখন এসছিলাম ব্রেকফাস্ট করার আগে ঝলমলে রোদ ছিল, এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ভিজে হোটেলে ফিরে যাব, ভিজে হোটেলে ফিরে গিয়ে তারপর লাঞ্চ করবো, করে চেক আউট করবো। বেশ ভালোভাবে বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতাও খুলতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাতা উল্টে যাচ্ছে। ঠিক আছে, গোয়াতে একবার এখন অব্দি বৃষ্টিতে ভিজিনি, মনে হচ্ছে আজকে এবার বৃষ্টিতে ভেজাটা হয়ে যাবে। যেটা বাকি ছিল সেটাও পূরণ হবে, কিন্তু আমার গ্যাজেটগুলোকে এখন বাঁচিয়ে চলতে হবে, কারণ পরের ব্লগ তোমাদের সাথে দেখাতে হবে। তো পরের ব্লগ যদি দেখাতে না পারি, গ্যাজেট খারাপ হয়ে যায়, কী করে চলবে? ঠিক আছে, তাও তোমাদের এই বৃষ্টিতে যতটুকু পারছি দেখাচ্ছি। ওইদিকে কালাঙ্গুট, ওদিকে বৃষ্টি হচ্ছে। হেঁটে বাগা পৌঁছে গেলাম। বাগার দিকে দেখতে পাচ্ছি এসে রোদ ঝলঝল করছে, অদ্ভুত ওয়েদার, দারুণ লাগছে। আজকেই যদিও শেষ, আর এবারের মতন আবার আসবো গোয়ায়, কমপ্লিট গোয়া দেখাবো সেবার তোমাদের। হাঁটতে হাঁটতে বাগা বিচে চলে এসেছি, যে বিচটার সামনেই আমার হোটেল, যে বিচে এ কয়দিন আমার সবকটা এপিসোডে তোমরা দেখতে পেয়েছো বাগা বিচকে। এখন বাগা বিচ থেকে হোটেলে ফিরবো, দুপুর 1টা মতন বাজে। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে এয়ারপোর্টের পথে এগোবো। চলো, গোয়া ট্রিপ এখানেই মোটামুটি শেষ। বাড়ি ফিরতে ফিরতে, মানে ফ্লাইটে যেতে যেতে তোমাদের সাথে ট্রিপের সমস্ত কস্টিং, সমস্ত ডিটেলস আমি শেয়ার করে নিচ্ছি। টিটোস লেন ধরে হোটেলে ফিরছি বাগা বিচ থেকে। এই টিটোস লেনেই সমস্ত রকমের শপিং করার জায়গাগুলো পাবে, যেগুলো রাত্রিবেলা তোমাদের দেখায়নি। রাত্রিবেলা এত ক্রাউড থাকে, এই দিনের বেলার ভিডিওতেই দেখালাম। যারা ক্লাবিং করতে ভালোবাসো তাদের জন্য সমস্ত কটা ক্লাবিংই প্রায় এখানে রয়েছে। টিটোস লেনে ভালো ভালো ক্লাবস রয়েছে। আমি ক্লাবিং অতটা পছন্দ করি না, তাই আমি সেখানে যাইও নি এবং তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। এখানেও প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে।
কালকে রাত্রে তো তোমাদের ফিশ স্পা দেখিয়েছি। এই জায়গাগুলো থেকে বাইক স্কুটি হায়ার করে নিতেও পারবে তোমরা। যারা বাইক স্কুটি হায়ার করে ঘুরতে চাও তাদের জন্য খুবই ভালো। টিটোস লেনের শেষ মাথায় এসে গেছি। টিটোস লেনের শেষ মাথায় একটা কুলফির দোকান আছে, যার কুলফিটা অসাধারণ। আমি তো রোজ একটা করে খেয়েছি, আর যাওয়ার আগেও তাই একটা খাবো যদি পাওয়া যায়। এই কুলফিটা তোমরা বাগা বিচে আসলে টিটোস লেনের মুখ থেকে মিস করো না। আমি তো বহুবার খেলাম, আজকেও একবার খাচ্ছি। অসাম খেতে, পুরো একদম জাস্ট অসাধারণ। ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন শুধু লাঞ্চ করব, ড্রেস করব, বেরিয়ে পড়বো এয়ারপোর্টের পথে। চলো দেখা যাক লাঞ্চে কী কী খাচ্ছি আজকে। আজকে দুপুরের লাঞ্চ ভাত, ডাল, চিকেন কষা, আলু ভাজা আর পাঁপড়। অত্যন্ত সিম্পল লাঞ্চ। খাবো আর বেরিয়ে পড়বো ফ্লাইট ধরার জন্য। ডাবলিম এয়ারপোর্ট যাবো এরপর। এখান থেকে খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, মানে খাবো, রেডি হব, বেরোবো। হোটেল চেক আউট করে দিয়েছি, হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি এয়ারপোর্টের পথে। চলো এয়ারপোর্ট যাওয়া যাক। গাড়িতে উঠছি। জার্নি গোয়া ট্রিপ এন্ড। গাড়িতে ফ্লাইটে যেতে যেতে তোমাদের সাথে পুরো ট্রিপের সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করে নিচ্ছি। ডাবলিম এয়ারপোর্টের পথে স্টার্ট করে দিয়েছি। এখন যাচ্ছি ডাবলিম এয়ারপোর্টে। আসার সময় নর্থ গোয়ার মোপা এয়ারপোর্ট দিয়ে এসেছিলাম, যা ফিরছি এখন ডাবলিম এয়ারপোর্ট দিয়ে। কলকাতা থেকে দুটো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে, আবার কানেক্টিং ফ্লাইট আছে। ডাইরেক্ট ফ্লাইটের ভাড়াটা একটু বেশি পড়ে কানেক্টিং ফ্লাইটের তুলনায়। আমার ফ্লাইট, আজকের ফ্লাইটটা যেমন ভায়া হায়দ্রাবাদ হয়ে, হায়দ্রাবাদে বেশিক্ষণ না, মাত্র 1.5 ঘন্টা লেওভার আছে। হ্যাঁ, এবার তোমাদের ফ্লাইটের টিকিট কাটার সময় খুব ভালো করে দেখে নিতে হবে ভায়া কোন জায়গা হয়ে যাচ্ছে আর কতক্ষণের লেওভার আছে। অনেক সময় কিন্তু প্রায় 7-8 ঘন্টার লেওভারও থাকে, তখন কিন্তু ব্যাপারটা চাপের। যেমন একটা ফ্লাইট পেয়েছিলাম মোটামুটি সেম রেটেই ছিল, কিন্তু সেটা ছিল ভায়া চণ্ডীগড় হয়ে, আর এটা ভায়া হায়দ্রাবাদ হয়ে। এটাই মাত্র 1.5 ঘন্টা লেওভার। চণ্ডীগড়েরটাই ছিল 4.5 থেকে 5 ঘন্টা লেওভার। নর্থ গোয়ার হোটেল থেকে ডাবলিম এয়ারপোর্ট পর্যন্ত আমার ট্রান্সফারের কস্ট পড়লো 1500 টাকা। গোয়া এয়ারপোর্টে পৌঁছে গেছি। সিকিউরিটি চেক আর চেক ইন কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বোর্ডিংয়ের অপেক্ষায়। আর 5:25 বোর্ডিং, আমার ফ্লাইট 6:10। বোর্ড করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সিকিউরিটি চেক কমপ্লিট করে এখন গোয়া এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি। গোয়া এয়ারপোর্টটা বেশ সুন্দর করে সাজানো, আর প্রচুর দোকানপত্র, বসার জায়গার ব্যবস্থাও রয়েছে। আর একটু পরেই আমাদের বোর্ডিং শুরু হবে। বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন ফ্লাইটে বোর্ড করতে যাচ্ছি। ফ্লাইটে বোর্ড করে আমি তোমাদের সাথে এই ট্যুরের সমস্ত কস্টিং এবং আইটিনারিটা শেয়ার করে নিচ্ছি। গোয়া থেকে আমার ফ্লাইট স্টার্ট করে দিয়েছে হায়দ্রাবাদের পথে। আমার এই ট্রিপটা ছিল 3 রাত্রি 4 দিন। আমার হাতে যেহেতু সময় কম, তাই যাওয়ার সময় আমি কলকাতা থেকে রাতের ফ্লাইট ধরেছিলাম। তার জন্য ভোরের বেলায় গোয়া পৌঁছে যাই। প্রথম দিনটা তাই ঘোরার জন্য আমি পুরো ইউটিলাইজ করতে পারি। আবার মাঝরাতের ফ্লাইট হওয়ার জন্য ভাড়াও তুলনামূলক অনেকটাই কম লেগেছে। আমার সবকটা এপিসোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা বাকি এপিসোডগুলো অবশ্যই দেখে নিও। আমি প্রথম দিন গোয়া পৌঁছেই নর্থ গোয়াতে হোটেলে চেক ইন করি। আমার হোটেলটা ছিল বাগা বিচের একদম সামনে। ফার্স্ট এপিসোডে হোটেলের পুরো ডিটেলস শেয়ার করা আছে। আমার 3 দিনের জন্য এই হোটেলের খরচ পড়েছিল 10,800 টাকা। আর আজকে আসার আগে তোমরা যে এপিসোডে আমি শেয়ার করলাম যে এক্সট্রা আওয়ার আমি কিছুক্ষণ হোটেলে ছিলাম, তার জন্য লেগেছে 1,500 টাকা। ব্রেকফাস্ট করে প্রথম দিন চলে যাই ক্রুজে। এই ক্রুজের মধ্যেই লাঞ্চ ইনক্লুড ছিল, ওয়াটার স্পোর্টস ছিল, যারা যারা লিকার খাও তাদের জন্য লিকারের ব্যবস্থাও ছিল। এই ক্রুজের জন্য আমার লেগেছে 1,500 টাকার মতো। সিজন টু সিজন এই রেটটা ভ্যারি করে। মোটামুটি 2,500 টাকা 3,000 টাকা অব্দিও পার হেড এই রেটটা চলে যায়। অনেক সময় আবার 1,000 টাকাতেও এটা হয়ে যায়। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিতে ভুলেই গিয়েছিলাম। নর্থ গোয়া এয়ারপোর্ট থেকে আমার নর্থ গোয়ার হোটেল পৌঁছাতে কস্ট লেগেছিল ক্যাবে 1,200 টাকা। নর্থ গোয়া এয়ারপোর্টের ঠিক বাইরেই
অনেকগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ক্যাবের কাউন্টার রয়েছে। সেই ক্যাব কাউন্টারগুলো থেকে ডাইরেক্ট ভাউচার কিনে নিয়ে ক্যাব ট্রান্সফার করা পসিবল। ফ্লাইটে বসে দারুণ সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, জাস্ট ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা কে কে এরম সানসেট ফ্লাইটে বসে দেখেছো একটু কমেন্ট করে জানিও। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, নিচে সোনাটা শহরের লাইটগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দ্বিতীয় দিন ছিল আমার নর্থ গোয়া ট্রিপ। নর্থ গোয়া ট্রিপটা আমার গোয়া সিরিজের দ্বিতীয় এপিসোডে রয়েছে, তোমরা একবার দেখে নিও, দেখে কমেন্ট করে জানিও তোমাদের নর্থ গোয়া ট্রিপের সিরিজ ব্লগটা কেমন লাগলো। নর্থ গোয়া ট্রিপে আমার বোট রাইডের জন্য খরচ হয়েছিল 350 টাকা, আর বাকি জায়গাগুলোর এন্ট্রি ফিজ আর পার্কিং চার্জও লেগেছে। এন্ট্রি ফি আর পার্কিং চার্জ নিয়ে মোটামুটি 700-800 টাকা মতন খরচ হয়েছে। তোমাদের সাথে পুরো ট্রিপের সমস্ত কিছু শেয়ার করতে করতে হঠাৎ দেখলাম হায়দ্রাবাদ ল্যান্ড করছি। এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টটা একটু ঘোরাঘুরি করব, খিদে পেয়ে গেছে, একটু কিছু খাওয়া দাওয়া করব, করে হায়দ্রাবাদ থেকে আমার কলকাতার ফ্লাইট আছে আর কিছুক্ষণ পরেই, সেই ফ্লাইটটা আমি ধরবো। তোমরা দেখতে থাকো, আবার ফ্লাইটে উঠে বাকি ট্যুরের আমি আইটিনারিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই আমার ব্লগগুলোতে কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। নেমে পড়েছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, এই ফ্লাইটটাই আমরা আসলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা একদম নতুন আর দারুণ সুন্দর। এখন আমি হেঁটে হেঁটে ডোমেস্টিক ট্রান্সফারের দিকে যাচ্ছি পরের ফ্লাইটের সিকিউরিটির জন্য। হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে সিকিউরিটি চেক ইন কমপ্লিট। এখন কলকাতা ফ্লাইট ধরার জন্য রেডি হচ্ছি। 8টা 20-তে বোর্ডিং, আমার কলকাতার ফ্লাইট 9টার সময়। ভীষণ খিদে পাচ্ছে, দেখি কিছু খেতেই হবে এয়ারপোর্টে, তাই দেখি কি খাবার পাওয়া যায়। ভীষণ খিদে পেয়েছে, তাই বাধ্য হয়ে বারিস্তা থেকেই খেলাম একটা চিকেন পাফ আর ক্যাপুচিনো। টোটাল পড়লো আমার 431 টাকা। খেতাম না, কিন্তু কিছু করার নেই, এত খিদে পেয়েছে, খেতে হবেই। এখন খেয়ে ফ্লাইটে বোর্ড করব। হায়দ্রাবাদ থেকে ফ্লাইট স্টার্ট করে দিয়েছে কলকাতার পথে, আর ঘন্টাখানেকের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। তোমাদের আবার যেটা বলছিলাম আমার আইটিনারিটা কী ছিল। আর তৃতীয় দিন আমি গিয়েছিলাম সাউথ গোয়া ট্রিপে। আমি একটাই গাড়ি নিয়েছিলাম নর্থ গোয়া আর সাউথ গোয়া ট্রিপের জন্য। আমার এই গাড়িটা দুদিনের জন্য আমার মোট খরচ হয়েছিল 6,500 টাকা। নর্থ গোয়া সাউথ গোয়া ট্রিপের মধ্যে যেটা সব থেকে বড় এক্সপেন্সিভ জায়গা সেটা হচ্ছে স্পাইস গার্ডেন। স্পাইস গার্ডেনের আমার এন্ট্রি ফি লেগেছিল 500 টাকা করে, আর তার সাথে লাঞ্চ ইনক্লুড ছিল। পুরোটাই থার্ড এপিসোডে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আর এন্ট্রি ফি আর পার্কিং নিয়ে মোটামুটি 500 টাকা মতন খরচা হয়েছে এই সাউথ গোয়া ট্রিপ করার সময়। নিচটায় দেখো, দারুণ সুন্দর লাগছে, লাইটটা দারুণ লাগছে। খুব শিগগিরই আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইজে। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে। আমার ফ্লাইটের টিকিটের সাথে উইন্ডো সিট আর ফুড ইনক্লুড ছিল, তাই এখনই আমাকে খাবারটা সার্ভ করলো চিকেন টিক্কা স্যান্ডউইচ আর গরম গরম 1 কাপ কফি। টিক্কা স্যান্ডউইচটা বেশ ভালো ছিল খেতে। তোমাদের প্লেনে কার কার এই স্যান্ডউইচ খাওয়ার এক্সপিরিয়েন্স আছে একটু শেয়ার করুন। প্রায় কলকাতার কাছাকাছি পৌঁছে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কলকাতা ল্যান্ড করব। এই ট্রিপটায় আমার ফ্লাইটের রাউন্ড ট্রিপ খরচ পড়েছে 18,200 টাকার মতো। টোটাল গোয়ার ক্যাবের খরচা হয়েছে 9,500 টাকা মতো। হোটেলের খরচ হয়েছে 12,000 টাকার মতো। আর গোয়ার ফুড বেশ এক্সপেন্সিভ। গোয়ার ফুডের জন্য খরচ হয়েছে 1010। মানে ওখানে সকালের ব্রেকফাস্ট হোক কি রাত্রের ডিনার, সে আমি শ্যাকসাই খেয়েছি, তোমরা আগের ব্লগগুলোতে সবকটা খাওয়া দাওয়াই দেখেছো, কিন্তু ফুড বেশ ভালো মতন এক্সপেন্সিভ। তাই ফুডে অনেকটাই খরচা হয়েছে, তাই ফুডে মোটামুটি 1010 খরচা হয়ে গেছে। আর এন্ট্রি ফি আর পার্কিংয়ের জন্য মোটামুটি 3-3,500 টাকা খরচা হয়েছে, কারণ কিছু কিছু জায়গার এন্ট্রি ফিগুলো বেশ ভালো রকমের বেশি ছিল, আর পার্কিং ফিও যথেষ্টই বেশি। আর মিসেলেনিয়াস ঘোরাঘুরি করতে গিয়ে আরও নানান রকমের খরচ হয়, সেগুলোর জন্য আরও 1,000-2,500 টাকা খরচা হয়েছে। মোটামুটি বলা যেতে পারে অ্যাভারেজে 45 থেকে 50,000-এর মধ্যে এর শর্ট টাইমে 2-3 দিনের জন্য ভালো মতন গোয়া ঘুরে আসা পসিবল, ইনক্লুডিং রাউন্ড ট্রিপ ফ্লাইট। বাট সেটা তোমাকে পুরোটাই সময় এবং টাইম সমস্ত কিছু হিসাব করে সাজাতে হবে, যাতে তুমি অল্প সময়ে
মোটামুটি অ্যাভারেজ খরচায় ভালো করে জায়গাটা ঘুরে আসতে পারো। এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন নতুন ব্লগের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আজকের মতন টাটা।